রাইট, সপ্তাহ ঘুরে আবারও ভূত এফএম আপনার সাথে। ঘড়িতে সময় এক্স্যাক্টলি 11:59 শুরু হয়ে গেছে ভূত এফএম, সাথে আছি রাসেল এবং থাকবো অনেকক্ষণ পর্যন্ত। আর আপনাদের প্রচুর SMS পেয়েছি আপনাদের অসংখ্য ইমেল, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে SMS পাচ্ছি আপনাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, সেজন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আর যারা এখন ইমেল বা SMS করতে চান তাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমাদের SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনাকে টাইপ করে ফেলতে হবে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। আর এদিকে যারা আমাদেরকে ইমেল করতে চান তাদের ইমেল অ্যাড্রেসটা আমরা জানিয়ে দেবো একটু পরেই। তার কিছু SMS পড়ে আসি। আমাদের দানব নাইম SMS করেছেন বরিশাল থেকে এবং তিনি বলেছেন যে হাও মাও খাও ভূত এফএম এর গন্ধ পাও। ওকে, সো আমরাও পাচ্ছি যে আপনারা সবাই জড়ো হয়ে গেছেন আমাদের সাথে, সেটা বুঝতেই পারছি। ঘাসফুল লিখেছেন খুব ভয় লাগছে ভাইয়া, বাট তোমার কেমন লাগছে জানাও। আমি এতক্ষণ ধরে ওয়েট করছিলাম আসলে যে কখন আপনাদের সাথে শেয়ার করবো এই ঘটনাগুলো। মুগ্ধ লিখেছেন যে তার একটা স্টোরি আছে তার লাইফের। আমার মনে হয় যে স্টোরি বলা যেতে এক্সপেরিয়েন্স বলা ভালো। তো যেটা মুগ্ধ আপনাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেল করে দিতে হবে, সেটা হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@radiofurti RADIOFOORTI সো এখানে আপনি ইমেল করতে পারেন, ডিটেল জানাতে পারেন। অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং অ্যাড্রেস জানাতে ভুলবেন না। এছাড়াও আমাদের SMS করেছেন নুরুল হুদা, খুলনা থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে তিনি রেগুলার আমাদের শো শোনেন, বাট তার এক্সাম থাকার কারণে তিনি অনেক শোয়ের অনেক কিছু মিস করছেন। সো এখানে কিছু করার নেই, সবার আগে এক্সাম, তারপরে অন্য সবকিছু। আর আমাদেরকে চিন্তাশীল অনুপ তিনি SMS করেছেন এবং তিনি বলেছেন যে ভূত এফএম শোনার জন্য তার ফ্রেন্ড ডিজিটাল পান্না তাকে তিনি নিয়ে এসছেন বাসায় এবং তারা একসঙ্গে আজকে আমাদের শোটা শুনবেন। সো আমার মনে হয় যে হোপ ইউ উইল এনজয়। আর তানহা আমাদের SMS করেছেন, লিখেছেন ভূত এফএম শোনার জন্য দিন দিন সাহস হচ্ছে। আই লাভ ভূত এফএম, উই লাভ ইউ টু। আর নিশি লিখেছেন ময়মনসিংহ থেকে যে ভূত এফএম শোনার পর আমি আর আপু দুজনকে দেখলেই ভয় পাই। আচ্ছা, তার মানে আপনাদের যেটা হয় সেটা হচ্ছে এফেক্ট করে আপনাদেরকে এবং অনেকক্ষণ পর্যন্ত সেটা থাকে। যাই হোক, আমরা আজকে চলে যাব আমাদের যে সমস্ত আমাদের কাছে প্রচুর আমাদের বেশ কিছু গেস্ট এসছেন, তারা অনেক কষ্ট করে আমাদের মাঝে এসছেন। ইনফ্যাক্ট তাদের সাথে আপনারা পরিচয় করাই দিব এবং তাদের কাছ থেকে তাদের এক্সপিরিয়েন্সগুলো শুনবো। সেই সাথে যারা ইমেল করেছেন কষ্ট করে সেই ইমেলের অ্যান্সারগুলো আমি দেব আপনাদেরকে। এবং ইমেলের মধ্যে যে সমস্ত এক্সপিরিয়েন্সগুলো আমার কাছে বেশ মানে কি বলবো ভয়ঙ্কর মনে হচ্ছে, সেই এসএমএসগুলো আপনাদের সামনে প্রেজেন্টও করবো আমরা। এছাড়াও কেউ কেউ আমাদের অডিও ফাইল পাঠিয়েছেন, সেই অডিও ফাইলগুলো আমরা চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এনিওয়েজ, আমরা আগে পরিচয় পর্বটা সেরে ফেলি। আমার একেবারে সামনাসামনি যিনি বসে আছেন তিনি হচ্ছেন মিস্টার ডমিনিক, and he has come all the way from Chittagong. Hello, Dominic. Yes, hello, Mr. Russell. কেমন লাগছে? অনেক লং জার্নি করে আসতে হচ্ছে, রাইট? মোটামুটি তবু আপনাদের সাথে জয়েন করাটা এটাই আমার। সো চিটাগাং কোথায় থাকছেন আপনি? পাথরঘাটায় থাকছেন। সেখান থেকে রওনা দিয়েছেন আজকে সকালে নিশ্চয়ই? হ্যাঁ, সকালে রওনা দিয়েছেন। ঢাকায় কার কাছে উঠেছেন বা কোন? উঠেছি আসলে আমার পিসিদের বাসায়। ওকে, আঙ্কেল ওনাদের সাথে থাকি আর কি। তারা সবাই শুনছেন নিশ্চয়ই? অবশ্যই। অলরাইট। আর আমাদের সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন উইথ হার হাজব্যান্ড, রাইট? সো আপনার নামটা বলেন। I am Tisha. এন্ড আপনি আপনার নামটা বলবেন। হ্যাঁ, আমি রাসেল। ওকে, ফাইন, দ্যাটস গ্রেট। আর আরেকটা জিনিস আমি না বললেই পারছি না, সেটা হচ্ছে যে আমাদের সঙ্গে আরেকজন কষ্ট করে, যেহেতু ডমিনিক ভাই এখানে এসছেন আমাদের ঢাকায়, এবং যিনি যার বাসায় উঠেছেন ওই যে বলে যে পিসি, তাদের একজন মানে বাসার একজন হাউস হোল্ড এখানে উপস্থিত আছে। তার নামটা বলেন একটু আপনি প্লিজ। ওনার নাম হচ্ছে মিস্টার আব্দুল সাত্তার। ওকে, আচ্ছা, ওকে। সো আমরা সবাই মিলে এখন যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে তিশার যে ঘটনাগুলো জানতে চাইবো। তিশা, আপনি আগে
আপনাকে বলেন যে আপনি কিভাবে আসছেন, ভূত এফএম কিভাবে আসলেন? হ্যাঁ, আমি আসছি। প্রথমে ইমেল করছিলাম রাসেল ভাইয়ের কাছে, হুম। তারপর উনি আসতে বলছেন, হুম। তারপর এখানে আসা হলো। আই এম রাসেল, জি। ওকে। সো ওকে, অলরাইট। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আপনার ঘটনাগুলো আমার কাছে বেশ ভয়ঙ্কর লেগেছিল। সেই ঘটনাগুলো আপনি শুরু করবেন নাকি আমি একটা মেল দিয়ে শুরু করব? কোনটা করলে ভালো হয়? হ্যাঁ, আপনি একটা মেল দিয়ে শুরু করুন। কি আমি তাহলে একটা মেল দিয়ে শুরু করি। আজকে তো আমাদের যিনি সাউন্ড করছেন তিনিও, তার একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা জানবো একটু পরে। আমাদের একটা মেলে যাই না, একটা মেল পড়ে শেষ করে আসি, একটা মেল পড়ে আসি। আচ্ছা, মেলটা আমাকে যিনি করেছেন তার নাম তিনি লিখেছেন যে আমার নাম শিমুল মাহমুদ, আমার এইজ 24, আমি যাত্রাবাড়ি থাকি। আমি অনার্স 3rd ইয়ারে পড়ছি জগন্নাথ ইউনিভার্সিটিতে। আমার জীবনে একটি ঘটনা, আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা, যেটিকে তিনি বলছেন যে অলৌকিক একটি রাত রয়েছে। ওকে, তো আমরা ঘটনাটা শুনি। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 6 বছর আগে, 2004-এ। আমার দেশের বাড়ি বিক্রমপুরে। আমার দাদি গ্রামের বাসায় একা থাকে। কোরবানির ঈদের সময় প্রতিবার বাবা কোরবানি দিতেন এবং সেবারও তিনি কোরবানি দিয়েছিলেন, এবং ঘরের বড় ছেলে হওয়ার কারণে প্রতিবার দাদির কাছে মাংস নিয়ে যাওয়ার দায়িত্ব থাকতো আমার উপরে। তাই সেইবারও ব্যতিক্রম ছিল না। সেইবার তিনি যেটা বলছেন যে কষাই পেতে একটু দেরি হয়েছিল, তাই আমাদের গরু জবাই দিতেও দেরি হয়েছিল। একটু দেরি প্রায় দুপুর 3টা বাজে, এবং গরু কেটে মাংস ভাগাভাগি করতে প্রায় 6টা বেজে যায়। বাবা আমার বলল, যা তোর দাদিকে তার মাংস দিয়ে আয়। আমি তাই সন্ধ্যা 6:30-এর দিকে রওনা দিলাম, এবং আমার দাদির গ্রামের নাম ছিল, যে নামটা ছিল সেটা হচ্ছে বাগবাড়ি। এবং বাড়িতে যেতে হলে তার যেটা করতে হয় সেটা হচ্ছে কামারখাড়া নামক একটা জায়গায় আছে, সেখানে বাস থামায়। এরপর 20 মিনিট রাস্তা হেঁটে যেতে হয়, কিন্তু দুর্ভাগ্যবশত জ্যামের কারণে কামারখাড়া পৌঁছাতে দেরি হয়ে যায়। প্রায় 8:30-এ আমি কামারখাড়ায় আসি। তারপর আমি হাঁটা শুরু করলাম। আমার গ্রামে তখন রাত 8:30-এ নামে। 8:30-এ গভীর রাত, স্বাভাবিক যে গ্রামে এরকম সময় অনেক রাত হয়ে যায়। এবং রাস্তায় তখন একটা মানুষকেও দেখলেন না তিনি। আর মাত্র 5 মিনিট বাসায় যেতে আর মাত্র 5 মিনিট বাকি। এই সময় একটা ঘটনা ঘটলো তার কাছে। তিনি দেখলেন যে খালি গায়ে লুঙ্গি পরা একটা মানুষ তার দিকে এগিয়ে আসছে, এবং তিনি ভাবলেন এত রাতে কে আসছে। যখন সে সামনে আসলো, তখন তিনি দেখতে পেলেন যে আমার দাদির বাসার পশ্চিম পাশের বাড়ির ফারুক চাচা। আমি বললাম, চাচা আপনি এখানে এত রাতে কি করছেন? তখন কিছুক্ষণ চুপ থেকে সে বলল, তোমার দাদি তোমাকে নিতে পাঠিয়েছে। তাই কথা না বাড়িয়ে তিনি যেটা করলেন সেটা হচ্ছে কথা না বাড়িয়ে আমরা হাঁটতে লাগলাম। পথে চাচা আমাকে আর একটা কথাও জিজ্ঞেস করলেন না। যখন আমরা বাড়ির উঠোনে, তখন দেখলাম যে দাদির বাসা ছাড়াও আশেপাশের সব বাসার লাইট অফ। আমি যখন দরজা নক করব, দাদি তখন চাচা বলল, দাঁড়াও। আমি চাচাকে বললাম, কি হয়েছে চাচা? তখন চাচা পশ্চিম পাশের যে গেটটা আছে সেই গেটটা দিয়ে বাইরে চলে গেল, এবং তিনি বহুদূর পর্যন্ত বাইরে বের হয়েও দেখলেন যে তার চাচা নেই। এবং চাচা নাই, ভাবলেন যে চাচা হয়তো বাসায় চলে গেছে। কিন্তু তখন মন একটু কেমন যেন করে উঠল, কারণ চাচার স্বভাব তো এরকম নয়। পরে আমি দাদির ঘরে নক করলাম। দাদি দরজা খুলে আমাকে দেখে খুব খুশি হলেন। কিরে দাদা তোর আসতে কোনো সমস্যা হয়নি তো? তখন আমি বললাম, না, বেশি রাত করে আমি জলদি রাতে ভাত খেয়ে সেদিন ঘুমিয়ে থাকলাম। মানে যেহেতু রাত হয়ে গেছে সেহেতু তাড়াতাড়ি ভাত খেয়ে তিনি সেদিন শুয়ে পড়লেন, এবং পরের দিন সকালে দাদিকে তিনি বললেন যে কালকে ফারুক চাচার সাথে আমার দেখা হয়েছিল এবং কোনো সমস্যা হয়নি রাস্তাঘাটে, তিনি আমাকে বাসা পর্যন্ত দিয়ে গেছেন। এবং সেই সময় তখন তার দাদি তাকে বললেন যে ফারুক চাচা কিভাবে তোর সাথে আসবে? সে তো 3 দিন আগে মারা গেছে। এবং এ কথা শোনার পর আমি তখন এক মুহূর্ত দেরি করিনি, সাথে সাথে সেখান থেকে এসে পড়ি। কিন্তু আজ পর্যন্ত আমার কোনো সমস্যা হয়নি। এরপর অনেকবার গ্রামে গিয়েছি, কিন্তু একা যাওয়ার সাহস এখন পর্যন্ত হয়নি আমার। এই ঘটনাটা আমি যখন পড়লাম,
খুব অদ্ভুত একটা ব্যাপার ঘটলো। আমি অনেকের কাছে মনে হবে যে একই ধরনের ঘটনা, হ্যাঁ সত্যিই একই ধরনের ঘটনায় সমস্ত বাংলাদেশের সবার সাথে নানাভাবে ঘটছে, একই টাইপের ঘটনা হয়তো ঘটছে, একই ঘটনা ঘুরে ফিরে আসছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একই টাইপের ঘটনা আপনারা শুনছেন, হয়তো বিভিন্ন জায়গায় জায়গাটা পরিবর্তন হচ্ছে, মানুষগুলো পরিবর্তন হচ্ছে, কিন্তু ঘটছে কেন? এই ঘটনাগুলো ঘটছে কেন? আমরা কিন্তু কখনোই যাদের সাথে মিশছি, আপনি হয়তো স্কুল, ইউনিভার্সিটি বা যে কোনো জায়গায় যাচ্ছেন, যে কারোর সাথে মিশছেন, বাট কোনো সময় কিন্তু আপনি জিজ্ঞেস করছেন না যে আচ্ছা, মানে কোনো সময় কিন্তু আপনি চেক করছেন না যে যার আসার কথা ছিল সেই এসছে নাকি অন্য কেউ এসছে, বা আপনি যাকে সামনে দেখছেন সে কি আসলে একজন জীবিত মানুষ নাকি একজন মৃত মানুষ। আমরা কোনো সময় কিন্তু ট্রাই করি না, আমরা কোনো সময় ভাবতেও পারি না যে এরকম কোনো কিছু হতে পারে। কিন্তু কয়েক সপ্তাহ ধরে আমরা দেখছি যে এরকম অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে উপকার করতেই আসে এবং আত্মীয় স্বজনের রূপ নিয়ে আসে, সাধারণত পরিচিত মানুষের রূপ নিয়ে নাকি আসে এরা, এবং তারা নানাভাবে আমাদের হেল্প করে যায়। কারা এরা? আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের SMS এর মাধ্যমে শেয়ার করতে পারেন। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা এখন চলে যাবো তিশার কাছে, রাইট? আচ্ছা, আপনার ঘটনাটা কোথায় ঘটেছিল এবং কি ঘটনা, সেখান থেকে আমরা ধীরে ধীরে আসি। কোথাকার ঘটনা আজকে বলবেন আমাদেরকে? জি, সেটা হয়েছে আমার বাবার বাড়িতে, সেটা হবিগঞ্জে। যেখানে আমার বাবার চাকরির জন্য আমরা আগে থাকতাম, সেটা গ্যাস অফিস কোয়ার্টার, সেই কোয়ার্টারে আমরা আগে থাকতাম, এবং আমার সবগুলো ঘটনা সেখান থেকে। ওকে, বলেন, আপনি বলেন। আমার ফার্স্ট মানে যে ঘটনাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার বাবার এক্সপিরিয়েন্সের ঘটনাটা। সেটা হচ্ছে যে মানে আমার বাবা মানে এমন একজন মানুষ যে উনি কখনোই ভূত টুত এই ধরনের বিষয় মানে খুবই মানে অপছন্দ করেন, এগুলো মানে বিশ্বাস করেন না। আর মানে হ্যাঁ, আল্লাহ বিশ্বাস করেন, কিন্তু তাবিজ টাবিজ এগুলো দেওয়া মানে খুবই মানে এগুলো পছন্দ করেন না। তো আমরা সেখানে কোয়ার্টারে যাওয়ার পরে প্রথম অনেক ধরনের সমস্যা হয়েছে। ঠিক আছে, হয়েছে যে মানে আমাদের বাসায় প্রায় কলিং বেল আসতো। ঠিক আছে, মধ্যরাতের দিক দিয়ে কলিং বেল আসতো। এরকম প্রথম যাওয়ার পরই হয়েছে। প্রথম যেদিন গেছে সেদিন নয়, তারপর দিন থেকে এমন হয়েছে। তো তারপরে একদিন আমার আম্মু মানে শুনতে পাওয়ার পর মানে উঠছেন, ঘুম ভাঙছে, আমার পরে ভাইকে ডাকছেন। পরে ভাইয়ার আম্মু মানে দরজা খুলছেন কেউ নাই। তো তারপরের দিন আবার সেম হয়েছে এরকম। তো তারপরে আমাদের পাশের বাসায় আন্টিরা ছিলেন, তো তাদেরকে জিজ্ঞেস করছেন, তো আন্টিরা বলছে যে হ্যাঁ, ওনাদের এরকম হয়, রাতের বেলা এরকম কলিং বেল আসেনি, তো দরজা খুলে দেখা যাচ্ছে যে কেউ নেই, এই ধরনের সমস্যা। তারপরে হয়েছে যে মানে প্রায় বাসার বাল্ব গুলো মানে ফিউজ হয়ে যায়, কিন্তু লাইন টাইন সবকিছু ওকে, নতুন লাইন লাগানো হয়েছে। তারপরে হওয়ার কোনো কারণই নাই, না কোনো কারণই নেই, লাইন সব ঠিক আছে, কোনো ধরনের সমস্যা নাই, বাল্ব নতুন লাগানো হয়েছে, তবু এগুলো মানে ফিউজ হয়ে যায়, এই ঘটনা। ঠিক আছে, তো তারপরে আরো মানে হচ্ছে যে মানে একা থাকলে, ঠিক আছে, মানে দিনের বেলা তো একা থাকলে সেটা কোনো সমস্যা না। তো আমাদের এখানে হচ্ছে যে একা থাকার পরে মানে অনেকে মানে নিজেদের পরিচিত একজনকে দেখা গেছে, মানে আপনি আপনাকে দেখছেন এরকম টাইপের? হ্যাঁ, এরকম হয়েছে। যেটা আমার পাশের বাসায় আন্টির সাথে হয়েছে, যে মানে উনি প্রায় মাগরিবে আজান পড়ে যাবে এরকম টাইমে দিকে উনি ছাদে কাপড় আনতে গেছেন। তো উনি দেখতেছেন কি ছাদে মানে উনি যখন ছাদে যখন উঠছেন তখন উনি এক ধ্যানে উঠে গেছেন। ঠিক আছে, মানে আশেপাশে কোনো এত কিছু ফলো করেন নাই, জাস্ট আজান পড়ে যাবে তাদের কাপড়গুলো নিতে হবে। তো উনি দেখতেছেন যে আমি বসে রয়েছি। ঠিক আছে, তো উনি আমাকে প্রায় আম্মু বলে ডাকেন। হ্যাঁ, তো উনি দেখতেছেন যে আমি বসে রয়েছি। তো উনি বলতেছেন যে উনি তো কাপড় নিয়ে ধ্যানে ছিলেন, তো আম্মু এখানে বসে রয়েছে, আজান পড়বে, বাসায় যাও। তো উনি এই কথা বলে মানে কাপড় নিয়ে যখন আসতেছে তখন থেকে যান নাই। তখন তো চমকেছে, কি ব্যাপার, এই মাত্র দেখলাম আর এই মাত্র চলে গেল। তো পরে মানে উনি আসতেন, পরে তখন সেটা নাই দেখে খুব অবাক হয়ে গেছেন। পরে মানে আমার আম্মুর কাছে বলছেন আর কি যে এরকম আপনার মেয়েরে বললেন না এরকম ছাদে থাকতে, তো একটু সমস্যা আছে। তারা বলছে না, ও তো ছাদে ছিল না, তো বাসায় ঘুমিয়েছিল। আচ্ছা, তো সেটা মানে ও বলছে যে ঘুমিয়েছিল, যে আমি বলছি হ্যাঁ, ও তো আজকে বাইরে যাই না, তো ঘুমিয়েছিল। তো আমি তো দেখছি ছাদে বসা, আমি তো আবার কথা বলছি, আমি বলছি যে এমন টাইমে ছাদে থাকো না, তুমি বাসায় যাও। এই ধরনের ঘটনা আছে। তারপরে আরেকটা হচ্ছে যে আমার বাবার সাথে যেটা হয়েছে সেটা আমার কাছে মানে সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে আশ্চর্যজনক যেটা লাগছে সেটা হচ্ছে যে প্রথমত আমার বাবা এগুলো বিশ্বাস করেন না। ঠিক আছে, আমরা যদি কখনো ভয় টয় পাইছি বা
বাচ্চারা ভয় পেলে মা তো স্বাভাবিক একটু টেনশন ফিল করে, তো আব্বুকে যদি বলছেন একজন হুজুর থেকে তাবিজ টাবিজ নিয়ে এসো কিছু বা পড়াপা নিয়ে, যে এরকম তো ভয় পায়। তো আব্বু এগুলোতে খুব রাগ করেন। তো তখন মানে সেদিন ছিল মানে প্রায় সন্ধ্যার পরপরই 8টা ধরতে গেলে, তো আব্বু মানে বাহির থেকে বাসায় আসতেছেন। তো আমাদের এখানে মানে খুব বাগান আছে, সরকারি তো এখানে প্রচন্ড বাগান টাগান আছে। তো আব্বু মানে বাসা থেকে মানে প্রায় 10-15 হাত দূরে আসতেছেন। তো তখন দেখেন যে আব্বুর পিছন থেকে আমার ভাইয়া মানে আসতেছে। তো আপু মানে যেহেতু ভাইয়াকে দেখছেন, তো সেই তো মানে বলতেছে কি যে দাঁড়া একসাথে যাই। তো কোনো কথা বলো না, ও সোজা হাঁটতেছে। তো আমার আব্বু সোজা হাঁটতে হাঁটতে মানে কোন ফাঁকে যে আব্বু মানে বাসা ক্রস করে বাসার পিছনে চলে গেছেন, সেটা আর ওনার মানে সেন্স আর সেটা তখন নাই। তারপরে আব্বু বাসার পিছনে যাওয়ার পর অনেকক্ষণ পরে হঠাৎ মানে সেন্স আসছে মানে আমি কোথায় আসলাম। তখন দেখতেছেন যে আব্বু মানে একদম বাসার পিছনে চলে গেছেন, যেখানটা মানে সম্পূর্ণটা মানে অনেক বড় ড্রেন, ঠিক আছে, মানে সম্পূর্ণ নোংরা, যে যাকে বলে যে আমাদের ডাস্টবিন বলা হয়, যেখানে সব ময়লাটা ফালানো হয়। আব্বু সেন্স আসার পরে উনি দেখতেছেন যে ওনার সামনে আমাদের বিল্ডিংটা কোয়ার্টারটা ছিল 4 তলা, সে 4 তলা থেকেও লম্বা লম্বা, ঠিক আছে, মানে অদ্ভুত ধরনের প্রচন্ড অন্ধকার থাকা সত্ত্বেও মানে এরকম হয়তো চেহারা বুঝতে পারেননি। তো দেখে আমার উনি এত ভয় পাইছেন, তখন সঙ্গে সঙ্গে ওনার ওই যে ম্যাচ লাইটটা জ্বালানোর পরে দেখছেন আর কিছু নাই। তারপরে আব্বু বাসায় চলে আসছেন, আসার পরে আম্মুর কাছে বলছেন, তখন বলার পরে আম্মু অবাক হয়েছেন, যেহেতু এই লোক যে মানুষ এগুলো বিশ্বাস করে না, সে আজকে এগুলো বলতেছে, তাহলে এটা কি হলো। এবং আমার আব্বু প্রচন্ড ভয় পাইছেন। তারপর তো হয়েছে কি আমার আব্বু মানে প্রায় পরে ঘুমানোর সময় দেখতেন যে ওনার রুমে কেউ আছে, ওনার মানে ডিস্টার্ব করতেছে, এই ধরনের অনেক ডিস্টার্ব হচ্ছে, ঘুমের মধ্যে অনেক ভয় পাইছেন, রাতে দিকতে খুব জোরে চিল্লি দিয়ে উঠছেন, এই ধরনের অনেক প্রবলেম হয়েছে। পরে যে মানুষটা এগুলো বিশ্বাস করার পরে উনি নিজেই বাধ্য হয়েছেন একজন হুজুরের কাছে যাইতে। আর আমাদের এই জায়গাটার মধ্যে সমস্যা হচ্ছে কি যে মানে এখানে যা কিছু আছে মানে এত ডেঞ্জারাস যে মানে হুজুর পর্যন্ত এখানে আসতে ভয় পায়। আচ্ছা, আমাদের সেই আমরা যেখানে থাকি এটা মানে শহর থেকে একটু গ্রাম সাইডে পড়ছে, ঠিক আছে। তো মানে গ্রাম হলে তো মনে করেন 10টার ভিতরে ওদের জন্য অনেক রাত, ঘুমায় পড়ে। তো মনে করেন যে এরকম হুজুরকে যদি কখনো মানে কোয়ার্টারে তো আমরা টোটালি মানে 5 ফ্যামিলি থাকতাম। তো একদিন হয়েছে কি মানে আমাদের 3 তলার আন্টির ছেলের প্রবলেম হয়েছে, ঠিক আছে, মানে তার প্রবলেম হওয়ার পরে হুজুরকে আসতে বলা হয়েছিল, কারণ হুজুর ফার্স্ট তখন কোয়ার্টারে আসেন। এটা কোন জায়গার ঘটনা বলছেন আপনি? এটা আমি হবিগঞ্জের ঘটনা বলছেন। ওকে। তারপরে মানে আমরা তো একই কোয়ার্টারে থাকতাম সবাই, ঠিক আছে। তো হুজুর আসছেন, আসার পরে তো হুজুর মানে সেই হুজুর পরে মানে বলছেন যে উনি হুজুর এই এলাকাতেই থাকেন। তো হুজুর আসার পরে উনি মানে খুব সমস্যা হয়েছে, ঠিক আছে, এবং হুজুর বাসায় যাওয়ার পরেও ওনার অনেক সমস্যা, এবং হুজুরকে পরে আরো যতবার মানে বলা হয়েছে আসার জন্য, হুজুর না করছেন, বলছেন যে আমি যেতে পারবো না, আমাকে মাফ করেন। আচ্ছা। এবং সবচাইতে খারাপ জিনিসটা হচ্ছে হুজুর মানে গ্রামে থাকলে তো এরকম গরু তো সবাই পালন করে, ঠিক আছে। তো সবচাইতে খারাপ যে জিনিসটা হয়েছে যে হুজুর একটা গরু মেরে ফেলা হয়ে গেছিল। আচ্ছা। হুজুর এখানে আসার কারণে, সেটা আসলে আমাদের ফ্যামিলিগত কারণে। সেটা হচ্ছে যে একবার মানে আমার বড় একটা বোন আছে, সে অনার্সে পড়ে, আমার সেই বোনের একবার প্রবলেম হয়েছিল। আচ্ছা, এমনিতে আপনি বলেছেন যে ওই এলাকাতে এমনিতেই ওই চারপাশে অনেক সমস্যা আছে এবং ওই এলাকাতে মানে দারোয়ানরা অনেক কিছু দেখেছে। তো এরকম কোন ঘটনা মনে পড়ছে দারোয়ানরা আপনার সাথে কোনো কিছু শেয়ার করেছেন? হ্যাঁ আছে। সেটা হয়েছিল যে মানে 2006 সালে মানে রমজান মাসে যে ইফতারের পর টাইমটা আর কি, ঠিক আছে। তো ওরা যেহেতু রাতে ডিউটি করে, সারা জেগে থাকে, তো মনে করেন দিনের বেলা একটু রেস্ট দরকার। তো ইফতারের পর পরে মানে সে শুয়ে রয়েছে, আনসারা থাকার জন্য একটা এরিয়াটা তো বেশ বড়, তো আনসারা থাকার জন্য পাশে একটা মানে ছোট একটা ঘর দেওয়া আছে, এখানে আনসারা থাকে। তো সে মানে ইফতারের পর পরই, ঠিক আছে, মানে ওরকম কোন সময় হয় যায় না, ইফতারের পর পরে ওরকম অন্ধকার হয় না। তো সে একা শুয়ে রয়েছে, তো তখন দেখছি কি সাদা শাড়ি পরা তার কাছে কি একদম দাঁড়াই দিছে। আচ্ছা। তখন সে জিজ্ঞেস করছে, তখন মহিলা মানুষ দেখে সে চমকে গেছে, কারণ এটা তো আনসাররা থাকে, কারণ তো কোনো ধরনের মহিলা মানুষ আসা ইম্পসিবল, রাইট। তো তখন সে জিজ্ঞেস করছে কে, বলতে তাকে সজোরে একটা চড় দিছে গালে।
চট দেওয়ার পরে সে মানে পুরা এই দিন পুরা বেহুশ ছিল, তার কোনো হুশ আসে না। পরে সে প্রচন্ড জ্বর উঠে অসুস্থ, সে মানে আর যে ম্যানেজার আঙ্কেল যে বলে যাবে আমি আর এখানে কাজ করব না, সেটা আর সে বলার মতো কোনো সাহস হয়নি। সে এখান থেকে পরে একদম আপনাদের ওইখানকার যারা নাইট গার্ড আছেন তাদের কাছ থেকে শোনা? হ্যাঁ, তাদের কাছ থেকে শোনা। এবং হয়েছে কি ওখানে নাইট গার্ড থাকতেও চায় না। আচ্ছা, আমরা এরকম টাইপের একটা ঘটনা জানি, যে ঘটনাটা আমাদের ঢাকা শহরেই ঘটেছে, যেটা আসলে আমাদেরকে মাসুম বলছিল, একটু আগেও আমাদের বলছিল যে সেই ঘটনাটা সে আজকেই শুনেছে। সেটা কি ঘটনা আমরা একটু শুনি, যে তার কাছে যে কি ঘটনা ঘটেছিল, এবং এটা ঢাকারই একটা ঘটনা, সেটা আমরা একটু শুনবো। বেসিক্যালি এটা আমার বোনের ঘটনা আর কি। সে 1 মাস আগে আমেরিকা থেকে আসে। আচ্ছা, তো ওইখানে সে অনেক মানে জব করতে যায়, অনেক রাত পর্যন্ত জব করে থাকে, 12টা 1টা 2টা পর্যন্ত বাইরে থাকতেছে। সে আসছে 1 মাস। তো আসার 2 সপ্তাহ মতো সে ঠিক মতো থাকতে পারছে। আচ্ছা, মানে তার আগে বলি যে যেখানে ছিল, মানে যে জায়গাটা এর আগে ছিল, সেই জায়গাটা তো তার কোনো ধরনের কোনো প্রবলেম এর আগে হয়নি? না, কোনো প্রবলেম নাই। বাংলাদেশে আসার পরে এটা তার সাথে ঘটছে আর কি। তো আসার পরে 2 সপ্তাহ ওকে উঠছে ধানমন্ডিতে, ধানমন্ডি একটা বাসায় 27 নম্বরের তার আন্টির বাসায়। তো প্রথম যেদিন দেখে আর কি, সে ম্যাক্সিমাম টাইমে ঘুমাতে একটু রাত হয় তার, 12টার পরে ঘুমাচ্ছে। হঠাৎ 2টা কি 2:30টার দিকে সে একটু টের পাওয়ার পর দেখে যে তার খাটের পাশে ট্রান্সপারেন্ট, মানে সে এপাশ ওপাশ দেখতে পাচ্ছে, একদম ফুল একটা মানুষের মতন শেপ, ট্রান্সপারেন্ট। হ্যাঁ, ট্রান্সপারেন্ট। সে ঘুম ভেঙে গেছে একদম। সে উঠেই ফার্স্টে মানে বুঝছে যে কেউ একজন রুমের মধ্যে আছে। ওকে। তো ফার্স্টে সে ভয় পেয়েছে যে বাসার কেউ কিনা, বা বাইরের কেউ চোর টোর ঢুকছে কিনা। সে উঠে জাস্ট ফলো করে দেখে যে তার একদম জাস্ট মানে সে যেখানে শুয়ে আছে তার একদম সাথে, জাস্ট খাট থেকে তার 1 হাত দূরেও না, সে জাস্ট তার পাশেই দাঁড়ায় আছে সে। এবং ট্রান্সপারেন্ট মানে যখন খেয়াল করছে ঠিক মতো, দেখে যে এই পাশে ও পাশ দেখা যায়। ওকে। সে তো মানে প্রথম দিন দেখছে, দেখে জাস্ট ঘাপটি মেরে পড়েছিল। দেন একদিন গেছে, সেকেন্ড দিন আবার দেখছে। দেখার পরে তখন তার আন্টির সাথে শেয়ার করছে যে দেখেন আমি তো এমন দেখতেছি। ওকে ফাইন। 3 দিনের দিন সে মাথার কাছে মানে ভয় পেয়ে সে মাথার কাছে ছুরি নিয়ে ঘুমাইছে। আচ্ছা, যেদিন সে ছুরি নিয়ে ঘুমাইছে সেদিন সে জাস্ট তাকে গলা চেপে ধরছে। মানে এই কয়দিন কিছু করেনি, কিন্তু যে সময় সে দেখতেছে, হ্যাঁ, যে সময় পাশে দাঁড়িয়ে থাকে সে আর কি ছুরি নিয়েছে, সে সময় তারাও মাথার কাছে ছুরি নিয়ে ঘুমাইছে যেদিন, সেদিন সে একদম জাস্ট মানে যখন গলা চেপে ধরছে তার, মানে সে কোনোভাবে মুভ করতে পারতেছে না, এবং সে বুঝতেছে যে ওই জিনিসটাই তাকে ধরছে। ওকে। মানে কোনোভাবেই নড়তে পারতেছে না। দেন পরে ঝাটকা দিয়ে সরাই দেয়, তারপর কিছু নাই, সে আর দেখতে পায় না তাকে। তারপরে আন্টিকে বলার পরে দেন আন্টি কিছু সুরা টুরা কিনে নিয়ে এসে, মানে প্রিন্ট করা যেগুলো পাওয়া যায় আর কি, রুমের চারপাশে লাগিয়ে দেওয়ার পরে সে এখন মাঝে মধ্যে হয়তো উঠে দেখলো, দেন তারপরে নাই। এবং কন্টিনিউয়াসলি সে 2 সপ্তাহ ধরে এই জিনিসটা দেখে যাচ্ছে। ইনফ্যাক্ট এখন পর্যন্ত কেউ সঙ্গে থাকতেও সে দেখছে, কেউ মানে সাথে কেউ যদি থাকে, সে মানে ডাক দিলে তখন তো সেও দেখতে পায় না, সাথে যে থাকে সেও দেখতে পায় না। বাট ঘুম থেকে ওঠার পরে সে বুঝতে পারে যে এখন তাকে টাচ করে না, বা ওইরকম কোনো হার্ট করতেছে না, মানে সে বুঝতে পারতেছে যে তার সঙ্গে কিছু একটা রুমের মধ্যে। এবং আপনি যেটা বললেন সবচেয়ে বেশি ভয়ঙ্কর, সেটা হচ্ছে যে জেগে থাকা অবস্থাতে ওইটা হয়, মানে এটা মানে সে জেগে একদম পুরোপুরি সজাগ, এবং সে বুঝতেছে, যখনই সে বুঝতেছে যে ঘরের মধ্যে কেউ চলে আসছে, মানে আপনি যে কোনো বাসায় ঘুম থেকে ওঠার পরে যদি বুঝেন যে আপনার রুমের মধ্যে কেউ আছে, আপনি এটা কিন্তু বুঝতে পারবেন। রাইট, সেটা সে একদম মানে যখন ঘুম ভেঙে উঠেই পড়ছে, সে বিছানায় শুয়েছে, সে বুঝতে পারছে যে পাশে কেউ দাঁড়ায় আছে। কারণ তার কাছে এটা কিছু করার নাই, যে সে দেখতে পাচ্ছে যে এই পাশে ওই পাশে যে আলমারি বা দেওয়াল, ওইটা তার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে, ট্রান্সপারেন্ট এবং ছাই কালারের জিনিসটা। মানে বুঝতে পারছি, মানে লাইক একটা পর্দা, যদি মানুষের শেপে পর্দা কেটে আপনি যদি টাঙায় রাখেন, তাহলে জিনিসটা যেমন হবে সেরকম।
অলরাইট, ওকে, থ্যাংক ইউ আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং আমাদেরকে অসংখ্য মানুষ আজকে আমরা, আপনারা যারা কষ্ট করে শুনছেন আমাদের সাথে আছেন, তারা SMS করছেন। রাফি আমাকে SMS করেছেন, জানিয়েছেন ভূত FM নিয়ে তার ভালো লাগার কথা। আমাদেরকে SMS করেছেন টিপু নোয়াখালী থেকে, এবং তিনি বলেছেন যে তারাও আমাদের সাথে আছেন। লিসা লিখেছেন রাজশাহী থেকে, যে একটা মানে মজার SMS করেছেন, এই জন্য মজার SMSটা পড়লাম না। অনেকেই মজার SMS পড়লে খুব বিরক্ত হন এই শো করার সময়। আচ্ছা, মোহাম্মদ তারেক বরিশাল থেকে SMS করেছেন।